নমস্কার বন্ধুরা, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা একেবারে স্কিপ করবেন না। আমি জানি আপনি ক্লান্ত, আমি জানি আপনি শুনতে শুনতে একেবারেই ক্লান্ত হয়ে গেছেন যে এবার পরিবর্তন হবে, এবার কমিশন করা, এবার ভোট সুষ্ঠুভাবেই হবে। কিন্তু আজ আমি আপনাকে কথার কথা কিন্তু বলতে আসিনি। আজ আমি আপনাকে সেই প্রশ্নের উত্তরটা দিতে এসেছি যেটা আপনি রাত 12টায় শুয়ে ভাবেন কিন্তু কাউকে কিছু বলতেই পারেন না। আমার ভোটটা কি আমি নিজেই দিতে পারবো, নাকি ভোর হওয়ার আগেই কেউ দিয়ে দেবে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি ডুব দিয়েছি কমিশনের প্রতিটি নথিতে, আধা সামরিক বাহিনীর ডিপ্লয়মেন্ট রিপোর্টে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং যা পেয়েছি তা কিন্তু আপনাদেরকে একেবারেই চমকে দেবে। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু মনে ভয় নিয়ে বুথে যাবেন না, আপনি বুথে সাহস নিয়ে বুথে যাবেন। আপনারা যারা নতুন এসছেন তাদেরকে স্বাগত জানাই, আর যারা পুরনো বন্ধু আছেন আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিদিন সত্যি কথা বলার সাহস দেয়। আজকের ভিডিওটা আমি মূলত তিনটি ভাগে ভাগ করেছি। সবার প্রথম ভাগে কি না, মাটির বাস্তবতা, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে, কোথায় কোথায় চাপ তৈরি হচ্ছে, পোস্টাল ব্যালট থেকে শুরু করে বুথের দরজা পর্যন্ত কোথায় কোথায় খেলা হয়। দ্বিতীয় ভাগ, কমিশনের অস্ত্র, এবার ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যা আগে কখনোই হয়নি। কেন্দ্রীয় বাহিনী থেকে প্রযুক্তি, আইন থেকে আদালত, সবকিছুই কিন্তু চুলচেরা বিশ্লেষণ থাকবে। তৃতীয় ভাগে রয়েছে আপনার হাতে ঠিক কি জিনিসটা আছে, ভোটার হিসেবে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন, কোথায় অভিযোগ করবেন, এবং কেন এবার চুপ থাকলেই সবচেয়ে বড় ভুল হবে সেটা আপনাদের জানার একান্ত দরকার। একটা কথা বলে রাখি, এই চ্যানেলে আমরা কোনো দলের হয়ে কিন্তু কথা বলি না, আমরা কথা বলি সাধারণ মানুষের হয়ে, যে মানুষগুলো সকালে উঠে মাঠে যায়, দোকান খোলে, কারখানায় যায় এবং চায় তার একটাই ভোট শুধু সে নিজে দিক। এইটুকুই তো চাওয়াই যায়, তাই না? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। মাটির বাস্তবতায় মাঠের খেলাটা ঠিক কোথায়? বন্ধুরা অনেকেই জানেন না যে নির্বাচনের আসল খেলাটা শুরু হয় ভোটের দিনের কিন্তু অনেক আগেই। শুরু হয় পোস্টাল ব্যালট থেকে। পোস্টাল ব্যালট মানে কি? যারা ভোটের দিন ডিউটিতে থাকেন, পুলিশ, আধা সামরিক বাহিনী, ভোট কর্মী, তারা আগেই নিজেদের ভোট নিজেরা দিয়ে রাখেন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে কিন্তু আইন সিদ্ধ। কিন্তু এই বাস্তবতাটাই বহু বছর ধরে অপব্যবহার হয়ে আসছে। কিন্তু কিভাবে? তাহলে শুনুন। যে পুলিশ কনস্টেবল বিরোধীদের এলাকায় থাকেন, যার পরিবার বিরোধীদের সমর্থন করে বলে পরিচিত, তাদের ওপরে চাপ আসছে ঠিক মতো দিও। কেউ বলছে সরাসরি, আবার কেউ বলছে ইশারার মাধ্যমে। ফর্ম ভরার সময় পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে ছাপ্পা ভোটের প্রথম স্তর, যেটা আপনি দেখতে পান না। এই বছর বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে যে ভোট কর্মীদের একত্র করে তাদের গাইড করার চেষ্টা করা হয়েছে। নরেন্দ্রপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের কিছু অংশ থেকে কিন্তু এই সব খবর আসছে। কিন্তু এবার কমিশন পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট নজর রাখছে। ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সরাসরি উপস্থিত থাকছেন। তবুও কিন্তু আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে, কারণ যে সিস্টেম বছরের পর বছর একটা নির্দিষ্টভাবে চলে, সেই সিস্টেম এক রাতে কিন্তু কখনোই বদলায় না। এবার আসুন দ্বিতীয় স্তরে, বুথের দিন ঠিক কি হয়। ছাপ্পা ভোটের মূলত 5টি পদ্ধতির কথা আমি আপনাদেরকে আজকে বলবো, যেগুলো এতদিন ধরে কিন্তু চলে আসছে। ছাপ্পা ভোট মানে শুধু একজন লোকই 50টা ভোট দিয়ে দেওয়া, এই সরল ধারণাটা একদমই ভুলে যান। এটা এখন অনেক বেশি সংগঠিত, অনেক বেশি টেকনিক্যাল। নাম্বার 1 পদ্ধতি, ভোর রাতের দখল। ভোটের আগের রাতে বুথ এলাকায় পাহারা বসে, সাধারণ ভোটার যাতে সকাল সকাল আসতে না পারেন সেজন্য নানা রকমের চাপ তৈরি করা হয়। কেউ দরজায় টোকা দিচ্ছে রাতে, কেউ বলছে বাড়িতে থাকো। ভোরবেলা প্রথম কয়েকশো ভোট ম্যানেজ হয়ে যায়। পদ্ধতি 2, ভুয়ো ভুতুরে ভোটার। ভোটার তালিকায় মৃত মানুষের নাম, পুরনো ঠিকানার মানুষের নাম, এদের ভোটটা কাজে লাগানো হয়। তৃতীয় পদ্ধতি কি না, ভোট কর্মীকে দিয়েই কাজ। বুথের ভেতরে যে প্রিসাইডিং অফিসার থাকেন তাকে যদি ভয় দেখানো যায় বা প্রলোভন দেওয়া যায়, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়। 4 নম্বর পদ্ধতি কি না, গণনার সময় খেলা। ভোটের দিন কিছু না হলেও গণনার দিন একটা ট্যাম্পারিং হয়। ব্যালট পেপারের যুগে এটা অতীব সহজ ছিল, ইভিএম এর যুগেও নানা রকম চেষ্টা চলে, কিন্তু এটা এখন বেশ অনেকটাই কঠিন। 5 নম্বর পদ্ধতি কি না, ভোটের পরের হিংসা।
ভোটের আগে না পারলেও ভোটের পরে। তুমি আমাদেরকে ভোট দাওনি, এখন তোমাদেরকে দেখে নেব, এই হুমকি অনেক জায়গায় মানুষকে ভোট কেন্দ্র থেকে দূরে রাখে অনেক আগে থেকেই। এই 5টা পদ্ধতি বুঝে নিলে আপনি বুঝবেন কমিশনের পদক্ষেপগুলো ঠিক কোথায় কোথায় এইবারের নির্বাচনে আঘাত করছে। আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এই সংস্থাটা ঠিক কি করে? এটা একটা রাজনৈতিক কনসালটেন্সি ফার্ম। এরা নির্বাচনী কৌশল তৈরি করে, ডেটা বিশ্লেষণ করে, মেসেঞ্জিং ঠিক করে। কিন্তু বন্ধুরা, অভিযোগ হলো এর বাইরেও কিছু কাজ হয়। বুথ ম্যানেজমেন্ট, ভোটার তালিকার কারসাজি, এই অভিযোগগুলো বছরের পর বছর ধরে কিন্তু এসে যাচ্ছে। এবার কমিশন সরাসরি আইপ্যাক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কার্যালয় কিন্তু লক্ষ্য রেখেছে। কিছু কিছু ক্ষেত্রে তল্লাশিও হয়েছে। এখন প্রশ্ন হলো, যে নেটওয়ার্ক বছরের পর বছর ধরে তৈরি করা, যার শিকড় পঞ্চায়েত থেকে পুলিশ পর্যন্ত, সেটাকে কি শুধু বাহিনী দিয়ে কি ভাঙা সম্ভব? এর প্রশ্নের উত্তর পাবেন পরের রিপোর্টে। 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এই সংখ্যাটা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এর মানে আপনারা ঠিক কতটা বুঝতে পেরেছেন? একটা কোম্পানি মানে গড়ে প্রায় 100 জন জওয়ান, 2407 কোম্পানি মানে প্রায় 2.5 লাখ সশস্ত্র জওয়ান। বাংলার প্রথম দফার ভোটে যত আসন, তার প্রতিটি বিধানসভায় গড়ে 1650 জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য থাকবেন, আর প্রতি বুথে থাকবেন 5 থেকে 6 জন। এর মানেটা একবার বুঝুন। বুথের সামনে দাঁড়িয়ে থাকা ওই জওয়ান, তিনি বাংলার পুলিশের কথা শোনেন না, তিনি স্থানীয় নেতার কথা শোনেন না, তিনি রিপোর্ট করেন সরাসরি কেন্দ্রীয় কমিশনকে। এটাই হলো পার্থক্য। 1998 সালের পর থেকে বাংলায় এত বড় কেন্দ্রীয় বাহিনী আগে কখনোই নামেনি। কিন্তু শুধু সংখ্যা দিয়ে তো আর সব হয় না, কোথায় কিভাবে মোতায়েন হচ্ছে সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সংবেদনশীল এলাকাগুলি ইতিমধ্যে কিন্তু চিহ্নিত করা হয়েছে আগের নির্বাচনের হিংসার তত্ত্বের ভিত্তিতে। সেই সব জায়গাতেই কিন্তু বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে। যে বুথ আগে ক্যাপচার হয়েছে সেখানেও ডবল কভারেজ। এটা কি নিখুঁত? না বন্ধুরা, কিন্তু এটা কি আগের থেকে ভালো? অবশ্যই ভালো। এরপরে আসি, কাশ্মীরের বুলেট প্রুফ গাড়ি, এটা একটা প্রতীক না বাস্তব অস্ত্র? এবার সেই গাড়ির কথাটা বলি চলুন। কাশ্মীর থেকে আনা বুলেট প্রুফ গাড়ি শুনতে অনেকের মনে হতে পারে এটা কি শুধুই ভয় দেখানোর কৌশল, রাজনৈতিক বার্তা? একদমই হ্যাঁ, এই বার্তা অবশ্যই আছে। বার্তাটা হলো, এবার সীমা পেরোলে যা হবে তা আগে কখনোই হয়নি। কিন্তু এর বাইরেও কিন্তু একটা বাস্তব দিক আছে। যে বাহিনী কাশ্মীরে কাজ করছে তারা শুধু বন্দুক চেনে না, তারা জানে কিভাবে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, কিভাবে গলিতে অলিতে দ্রুত পৌঁছে যেতে হয়, তারা জানে কিভাবে আইনের মধ্যে থেকেও দৃঢ় থাকতে হয়। বাংলার ভোটে এই অভিজ্ঞতার একেবারে দরকার আছে, কারণ যারা ভোট লুট করে তারা কিন্তু একেবারে বোকা নয়, তারা যথেষ্ট কৌশলী এবং তারা অভিজ্ঞ। অভিজ্ঞতার বিরুদ্ধে অভিজ্ঞতাই কিন্তু কাজে লাগে। এরপরে আসি পর্যবেক্ষকদের সমন্বয় বৈঠক, যা মিডিয়ায় ঠিকমতো কিন্তু বলাই হয়নি। বিএসএফ এবং আইটিবিপির ডিজিরা কিন্তু কলকাতায় এসেছেন। এটা কেন গুরুত্বপূর্ণ? সাধারণত এই ধরনের শীর্ষকর্তারা দিল্লিতে বসে সিদ্ধান্ত নেন, কিন্তু এবার তারা সরাসরি কলকাতায় এসে বসেছেন। এর মানে হলো তারা সরেজমিনে বুঝতে চান কোথায় কতটা বাহিনী দরকার। এর মানে হলো নির্দেশনা এবার সরাসরি মাঠে যাচ্ছে, মাঝখানে কেউ ফিল্টার করার কিন্তু সুযোগই পাচ্ছে না। এই সমন্বয় বৈঠকেই ঠিক হয়েছে কোন রুটে কুইক অ্যাকশন রেসপন্স টিম যাবে, কোন বুথে আগে থেকেই বিশাল বাহিনী থাকবে, কোন এলাকায় ড্রোনের কভারেজ বেশি হবে। এই বৈঠকের গুরুত্ব অনেকেই কিন্তু বোঝেনি, কিন্তু মাঠের লোকেরা একেবারেই বুঝতে পেরে গেছেন। এবার প্রযুক্তির কথা বলি, এটা আমার সবচেয়ে পছন্দের অংশ। সিসিটিভি ডবল লেয়ার, প্রতিটি বুথে দুটো আলাদা সিসিটিভি ক্যামেরা থাকবে, আলাদা নেটওয়ার্কে, মানে একটা বন্ধ হলেও অন্যটা কিন্তু কাজ করে যাবে। কেউ যদি কোনো একটা তার কেটে দেয়, দ্বিতীয় ক্যামেরা কিন্তু চলতেই থাকবে। এই ফুটেজ সরাসরি কমিশনের সার্ভারে যাচ্ছে, স্থানীয় প্রশাসনের কাছে নয়, মানে কেউ ফুটেজ কিন্তু মুছতেই পারবে না। এরপরে আসি ড্রোন সার্ভে, আকাশ থেকে নজর দিয়ে দেখা হবে গোটা বুথ। ভোট কেন্দ্রের আশেপাশে ড্রোন উড়বে, মানুষের জটলা হলেই কিন্তু ড্রোন সেটা ধরে ফেলবে, ছবি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে চলে যাবে। যে উন্নয়ন বাহিনী ভোটারদেরকে রাস্তা আটকাতো, তাদেরকে এখন আকাশ থেকেও দেখা যাবে। এরপরে আসছি কিউআরটি, 2200 কুইক রেসপন্স টিম। প্রতিটি কিউআরটিতে আছে 8 থেকে 10 জন সশস্ত্র জওয়ান, এরা গাড়িতে করে ঘুরবে।
সিগন্যাল পেলেই 5 মিনিটের মধ্যে কিন্তু এরা পৌঁছে যাবে। এর মানে কেউ যদি ভাবে একটু গন্ডগোল করি, বাহিনী তো দূরে আছে, সে কিন্তু সব থেকে বেশি ভুল করবে। এরপরে আছি পুলিশ প্রশাসনের ওপরে ক্ষোভ, ওসি বদলির রাজনীতি। এবার সবচেয়ে স্পর্শকাতর বিষয় রাজ্য পুলিশ। সাধারণ মানুষের কাছে রাজ্য পুলিশ মানে এরা ওই দলের। এই ধারণাটা কতটা সত্যি বা মিথ্যা সেই তর্কে কিন্তু আজ আমরা একেবারেই যাচ্ছি না। কিন্তু এটা সত্য হলো কমিশন এবার রাজ্য প্রশাসনের দপ্তরে একাধিক পরিবর্তন কিন্তু করে ফেলেছেন। বেলডাঙ্গার আইসি বদলি, নরেন্দ্রপুরের আইসি বদলি, বিধাননগরের কমিশনার মুরলীধরের বদলি। এটা কি শুধু একটা ছোট ঘটনা? একজন পুলিশ কমিশনারকে ভোটের আগে সরানো, এর মানে হলো কমিশন বলছে তুমি যদি নিরপেক্ষ না হতে পারো তুমি কখনোই থাকবে না। এই বার্তা কিন্তু একেবারে নিচ পর্যন্ত গেছে। থানার দারোগা থেকে শুরু করে কনস্টেবল সবাই জানছে এবার উপর থেকে চাপ এলে এরিয়ার কিন্তু একেবারে শেষ হতে পারে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। যে সিস্টেম বছরের পর বছর একটা নির্দিষ্ট কালচার তৈরি করে এসছে, সেটা কি শুধু এই দু একজনকে সরিয়েই বদলানো যায়? এই প্রশ্নের সৎ উত্তর হলো হয়তো পুরোপুরি না, কিন্তু আংশিকভাবে একেবারে যায়। এবারের ভোটের লাইনে কিন্তু শুধুমাত্র ভোটাররাই থাকবেন, কোনো সাহায্যকারী, কোনো গাইড, কোনো নেতা মন্ত্রী কিন্তু থাকবেন না। এটা শুনতে ছোট মনে হলেও বিশাল পার্থক্য কিন্তু তৈরি করে। কারণ অনেক সময় লাইনে একজন ইনফ্লুয়েন্সার দাঁড়িয়ে থাকতো, যে পাশ থেকে বুঝিয়ে দিত কাকে ভোট দিতে হবে। এরপরে আসি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কিছু যুগান্তকারী ভূমিকা নিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই দুটো কিন্তু এবার অস্বাভাবিকভাবেই সক্রিয় হয়েছেন। কলকাতা হাইকোর্ট প্রতিটি অভিযোগ কিন্তু দ্রুততার সাথে শুনছেন, কমিশনকে জবাবদিহি করতে বলছে, নির্দিষ্ট পদক্ষেপ নিতেও কিন্তু নির্দেশ দিচ্ছেন। সুপ্রিম কোর্ট পোস্ট ইলেকশন ভায়োলেন্সের বিষয়েও এমনিতে কিন্তু আগে থেকেই সতর্ক করেছেন। 2021-এর ঘটনার পর থেকে কোর্ট এই রাজ্যের নির্বাচনকে বিশেষভাবে কিন্তু মনোযোগে রেখেছেন। এই বিচারিক সজাগতার একটা কিন্তু বড় প্রভাব আছে, কারণ যারা ভোট লুট করে তারা একটা জিনিসেই কিন্তু ভয় পায়, সেটা হলো জবাবদিহি। আদালত সেই জবাবদিহি কিন্তু তৈরি করছে। এবার ঘটনা হলো কমিশনকে সাথে সাথে জবাব দিতে হবে, প্রতিটি অভিযোগের তদন্ত হবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাও হবে। এটা আগে কিন্তু কোনোভাবেই নিশ্চিত ছিল না। এরপরে আসি আপনার হাতে ঠিক কি আছে, যেটা এর আগে কোনো নির্বাচনে আপনার কাছে ছিলই না। সিভিজিল অ্যাপ। আপনার হাতের স্মার্টফোন এখন একটা বড় অস্ত্র। বন্ধুরা, এবার সবচেয়ে জরুরি কথা, আপনার কাছে একটা স্মার্টফোন আছে, এটাই এখন আপনার কাছে একটা সবথেকে বড় অস্ত্র। সিভিজিল অ্যাপ ভারতের নির্বাচন কমিশনের অ্যাপ। এটা ডাউনলোড করুন এখনই বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে। এই অ্যাপে আপনি কি করতে পারবেন? কোনো জায়গায় টাকা বিলি হচ্ছে দেখলেন এবং ছবিটা তুলে আপনি পাঠিয়ে দিলেন, মদ বিতরণ হচ্ছে ভিডিও করে পাঠান, কাউকে হুমকি দেওয়া হচ্ছে রিপোর্ট করুন। অ্যাপটা কিভাবে কাজ করে? আপনি রিপোর্ট করলে সাথে সাথে আপনার জিপিএস লোকেশন কমিশনের কন্ট্রোল রুমে কিন্তু চলে যায়। কাছের কিউআরটি টিমকে সেন্ড করা হয়। 100 মিনিটের মধ্যে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়। মানে আপনাকে সামনে যেতে হবে না, আপনাকে নাম বলতে হবে না, আপনি শুধু রিপোর্টটাই করুন। এটাই হলো গণতন্ত্রের মূল অস্ত্র। এরপরে আসি ভোটের দিন আপনি কি করবেন আর কি করবেন না। ভোটের দিনের জন্য একটা সহজ গাইড দিচ্ছি। সকালেই যান, যত সকালে যাবেন তত ভালো। ভোটার কার্ড বা যে কোনো সরকারি আইডি নিয়েই যান, লাইনে দাঁড়ান, ধৈর্য ধরুন, ভেতরে ঢুকে নিজের পছন্দের মতো বোতাম টিপুন। কেউ সাহায্য করতে চাইলে নিতে হবে না, আইনত একমাত্র শারীরিক প্রতিবন্ধকতা থাকলেই সাহায্য নিতে পারবেন। এবারে আসি কি কি করবেন না। কাউকে ভয় দেখাতে দেবেন না। কেউ বলল ওখানে যাস না, আবার কেউ বলল আমাদের দাও। আপনার ভোট একদমই আপনার এবং আপনার দেওয়ার অধিকারের স্বাধীনতা 100% আছে। কোনো উস্কানিতে আপনি পড়বেনই না, মারামারিতে জড়াবেন না, নিজের যে কোনো অসুবিধাতে রিপোর্ট করুন। সমস্যা হলে সাথে সাথে সিভিজিল অ্যাপে রিপোর্ট করুন। বুথে থাকা প্রিজাইডিং অফিসারকে জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সরাসরি বলুন। আপনার কণ্ঠ আছে, আপনি সেই কণ্ঠ স্বাধীনভাবে ব্যবহার করুন। তো বন্ধুরা, এরপরে আসি ভোট পরবর্তী হিংসার ভয় থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবেন বা কিভাবে ভোট পরবর্তী হিংসার মোকাবিলা করবেন। এই অংশটা আমার কাছে সবচেয়ে কঠিন, কারণ এই ভয়টা সত্যিকারের। অনেকে আমাকে বলছেন দাদা ভোট দিতে যাব, কিন্তু তারপর তো 5টা বছর এখানেই থাকতে হবে। এই ভয়টা উড়িয়ে দেওয়া যায় না।
2021-এ যা হয়েছিল সেটা কিন্তু মানুষ আজও ভোলেনি, কিন্তু কিছু কথা বলে থাকা দরকার। 21-এর পর কি হয়েছে, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে, মামলা হয়েছে, কিছু দোষীরা সাজাও পেয়েছে। প্রক্রিয়া ধীর কিন্তু একেবারে বন্ধ নয়। এবার কমিশন এবং আদালত আগে থেকেই সতর্ক। ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গে থাকছে, এবং সবচেয়ে বড় কথা হলো যদি সবাই না যায় তাহলে পরিস্থিতি কিন্তু কখনোই বদলাবে না। কিন্তু যদি সবাই যায়, যদি ভোটটা সত্যিকারের হয়, তাহলে যে জেতে সে সত্যিকারের জানবে যে মানুষ তাদেরকে সত্যিকারেই চেয়েছে, এবং যে সত্যিকারের জনমত জেনে ক্ষমতায় আসে সে সহজে এই হিংসার পথে কিন্তু হাঁটেন না। ভোটটাই এই চক্র ভাঙার একমাত্র পথ। বন্ধুরা, এখানে একটা সৎ কথা বলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন 29 তারিখের মধ্যে সারেন্ডার করো। এই কথা অনেকের মনের মধ্যেই কিন্তু আশার আলো দেখাচ্ছে, কিন্তু আমরা সাংবাদিকতায় এই কথাটা বলতে শিখেছি কথা নয়, একটা কাজ দেখো। তাহলে এতদিন কাজ কতটুকু হয়েছে? হাজারেরও বেশি দাগী অপরাধী তালিকা তৈরি হয়েছে, কিছু গ্রেপ্তার হয়েছে, কিছু আবার পলাতক, আইসিওসি বদল হয়েছে, কমিশনার সরানো হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু নামতেই আছে। এটা কি যথেষ্ট? আমি বলবো যথেষ্ট কিনা জানি না, কিন্তু আগের চেয়ে অনেক বেশি। আজ শেষ পর্যন্ত বিশ্বাস না করলেও সমস্যা নেই, ভোট দিতে যান, নিজে দেখুন, আপনার অভিজ্ঞতাটাই একেবারে সত্যি। বন্ধুরা, আজ অনেক কথা বললাম, সব কথা সারমর্ম এই কয়েকটি লাইনে দিচ্ছি। কমিশন তার কাজ করছে, আদালতও তার কাজ করছে, কেন্দ্রীয় বাহিনীও তার কাজ করছে, কিন্তু গণতন্ত্র শেষ পর্যন্ত একটাই জিনিসের উপরে নির্ভর করে, সাধারণ মানুষের সাহস। আপনি যদি ভয় ঘরে বসে থাকেন তাহলে কোনো বাহিনী, কোনো আদালত, কোনো কমিশন আপনার হয়ে ভোট দিতে পারবেন না। কিন্তু আপনি যদি বেরিয়ে পড়েন সকালে পরিবার নিয়ে, প্রতিবেশীকে সাথে নিয়ে, তাহলে যে সিস্টেমটা বছরের পর বছর আপনার ভোটকে নিজের মনে করছে, সেই সিস্টেম সেদিন আপনাকে কিন্তু থামাতে পারবে না। একটা ভোট, একটাই ভোট, তাই নিজের ভোট নিজে দিন, সচেতন ভাবে দিন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।